আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমরা চলেছি রামেশ্বরম, ধনুষ্কড়ি। রামেশ্বরমে আমরা দেখব রামেশ্বরম শিব মন্দির, তারপর যাব ধনুষ্কড়ি। সেখানে আমরা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গম দেখতে পাব এবং বিকেলে দেখব আমরা কালাম সাহেবের বাসভবন, যেটা এখন মিউজিয়াম তৈরি হয়েছে। একটা কথা বলে রাখি, আমরা যখন গিয়েছিলাম তখন পম্বন ব্রিজ উদ্বোধন হয়নি, ফলে আমাদের মণ্ডপম স্টেশনে নামতে হয়েছিল, তারপর অটো করে আমরা রামেশ্বরম গেছিলাম। আপনারা এখন যদি রামেশ্বরম যাওয়ার প্ল্যান করেন তাহলে চেন্নাই থেকে যাওয়ার সময় আপনারা 16103, যেটা তাম্বারাম স্টেশন থেকে ছাড়ে, সেটা ধরতে পারেন। এটা পম্বন ব্রিজে পৌঁছয় 5:26-এ, কিন্তু স্টপেজ নেই, তাই ট্রেন থেকেই আপনারা সূর্যোদয় দেখতে পাবেন। অথবা ফেরার সময় আপনারা 16752 ধরতে পারেন। এটা পম্বন ব্রিজ থেকে ছাড়ে, এখানে 6:17-তে ছাড়ে। আপনারা পম্বন ব্রিজে সূর্যাস্ত দেখে এটাতে করে তাম্বারাম ফিরতে পারেন। যারা যাবেন মাদুরাই তারা 56716 ধরুন, ওটা পম্বন ব্রিজ থেকে ছাড়ে 6:35 সন্ধ্যায়। আমরা এখন মণ্ডপম স্টেশনে সকাল 4টায় পৌঁছেছি। বেশ অন্ধকার আছে। আমরা বাইরে বেরিয়ে এসেছি বাহনের সন্ধানে। অনেক বাস এবং অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন বাসটা রামেশ্বরম যাবে সেটা বুঝতে পারছি না। তাই একটা অটো ধরে আমরা রামেশ্বরম চলে এলাম এবং এসেই একটা সস্তার হোটেল খুঁজে নিলাম, যেহেতু মাত্র একবেলাই থাকবো। ম্যানেজারবাবু বললেন সকাল 5:30টায় একটা স্পেশাল দর্শন হয়, তাই আমরা চলেছি মন্দিরের দিকে। অন্ধকার আছে। আমরা মন্দিরের উত্তর গেটের দিকে হোটেলে ছিলাম, একদম সামনে, 2 মিনিটের হাঁটা। রামেশ্বরম মন্দিরে যে করিডর, এটা প্রায় 1200 মিটার লম্বা এবং অপূর্ব কারুকার্য খচিত, দেখতে পাচ্ছেন। দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরের মতো এখানেও ক্যামেরা নিষিদ্ধ। একমাত্র করিডরেই ক্যামেরা অন করা যায়, তারপরে কঠোরভাবে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভেতরের কোনো ছবি দেখানো সম্ভব নয়। রামেশ্বরম মন্দিরকে ধরা হয় 4 ধামের একটি এবং এখানকার শিবলিঙ্গকে ভারতের 12 জ্যোতির্লিঙ্গের একটা বলে ধরা হয়। এখানে 2টো শিবলিঙ্গ আছে, একটা সীতাদেবী প্রতিষ্ঠিত আর অন্যটা হনুমান দ্বারা প্রতিষ্ঠিত। কথিত আছে রামচন্দ্র নির্দেশ দিয়ে গেছেন যে প্রথমেই যেন সবাই হনুমান প্রতিষ্ঠিত শিবলিঙ্গ দর্শন করেন। পাশেই এখানে অগ্নিতীর্থম বলে সমুদ্র তীর আছে, সেখানে সবাই স্নান করে, এখানে অনেকগুলো প্রায় 22টা কুণ্ড আছে, সেই কুণ্ডের জলে স্নান করেন, তারপর পুজো দিতে যান। তো আমাদের সময় সংক্ষেপ। স্পেশাল দর্শন শেষ করে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। আমরা চলেছি এখন কুণ্ড দর্শনে। রামেশ্বরম মন্দিরের ভেতরে 22টা কুণ্ড আছে। প্রত্যেকটা কুণ্ড ভারতের বিখ্যাত নদ নদীর নামে চিহ্নিত। গেট দিয়ে আমরা ঢুকছি। বলা হয় এই কুণ্ডের জলে স্নান করলে প্রত্যেকটি বড় বড় বিখ্যাত নদী, যেমন গঙ্গা, যমুনা, গোদাবরী, এইসব নদীর স্নানের যে সমস্ত পুণ্য আছে সেটা অর্জন হয়। প্রথমেই লোকজন অগ্নিতীর্থমে স্নান করে নেয়, তারপর এই কুণ্ডের জলে স্নান করে দর্শন করতে যায়। দেখতেই পাচ্ছেন এখানে পাণ্ডারা আছেন, তারা কুণ্ডের জল তুলে সবার মাথায় ছড়িয়ে দিচ্ছেন।
প্রত্যেকটা কুণ্ডের নাম পাশে তামিলনাড়ুর ভাষায় অর্থাৎ তামিল ভাষায় লেখা আছে, ফলে বেশিরভাগই আমরা পড়তে পারিনি। এখানেও ক্যামেরা নিষিদ্ধ, কিন্তু কোথাও লেখা নেই, তাই আমরা ভিডিও করছিলাম। কিন্তু পান্ডারা দেখতে পেলে ক্যামেরার উপরে জল ঢেলে দেয়। আমার ক্যামেরাতেই জল ঢেলে দিয়েছিল। বিশাল চত্বর, এখানে 3টে কুণ্ড আছে। আমরা কুণ্ডগুলো দর্শন করেই ফিরে চলেছি। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর ব্রেকফাস্ট করে আমরা যাব বোটিং করতে। আমরা চলে এসেছি শিবা বোটিং পয়েন্টে বোটিং করার জন্য। ঘণ্টাখানেক বোটিং হয়। এখান থেকে আবছাভাবে ধনুষকোটি দেখা যায়। এই জায়গাটা হলো অগ্নিতীর্থমের পাশেই, দেখতেই পাচ্ছেন। কিন্তু আমরা প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরও কোনো বোটিং না পেয়ে, কোনো বোটের সন্ধান না পেয়ে আমরা ফিরে যাই বাধ্য হয়ে। তবে জায়গাটা খুব সুন্দর, কিছুক্ষণ দাঁড়াতে খারাপ লাগবে না। আমরা এখন চলেছি ধনুষকোটির পথে। অপূর্ব সুন্দর চওড়া রাস্তা, দুদিকে সবুজ, প্রচুর নারকেল গাছের জঙ্গল দেখতে পাওয়া যায়। আকাশ একেবারে পরিষ্কার, নীলাকাশ। ওয়াচ টাওয়ার, পরে আমরা এখানে ফিরে আসব। আমরা এখন রাস্তা দিয়ে চলেছি, দুপাশে 2 সাগর, একদিকে বাঁদিকে বঙ্গোপসাগর, ডান দিকে ভারত মহাসাগর। আমরা প্রায় পৌঁছে গেছি ভারতের শেষ বিন্দুতে। আমরা এখন পৌঁছে গেছি ধনুষকোটিতে। ধনুষকোটিকে বলা হয় পূর্ব ভারতের শেষ প্রান্তবিন্দু। এখান থেকে শ্রীলঙ্কাকে আবছাভাবে নাকি দেখা যায়। আমরা দেখতে পাইনি, আকাশ পরিষ্কার থাকলেই তবেই নাকি দেখা যায়। এখানে একটা টাওয়ার আছে। এটা বঙ্গোপসাগর এবং ভারত সাগরের সঙ্গমস্থল। অপূর্ব সুন্দর জায়গা, নীল জলরাশি শান্তভাবে বিরাজমান। তবে সঙ্গম আমরা দেখতে পাইনি, কারণ অনেকটা ভেতরে যেতে হয় এবং এখানে সমুদ্রে নামা খুবই বিপজ্জনক। দড়ি দিয়ে ঘেরা দেওয়া আছে, নিষেধাজ্ঞা আছে। রাম সেতু বলা হয়, রাম যখন শ্রীলঙ্কা বিজয় করেন তখন তিনি একটি সেতু নির্মাণ করেছিলেন। সেটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই যে দ্বীপটা মানে চর জেগে উঠেছে যেটা, সেটাকে অনেকেই মনে করেন সেই রাম সেতুর ভগ্নাবশেষ। অনেকেই এখানে ঘুরে বেড়ান এবং চেষ্টা করেন সঙ্গমের কাছে যাওয়ার। দেখতেই পাচ্ছেন ব্যারিকেড করা আছে। খুদেরা সমুদ্রে নেমে খুব আনন্দ পেয়েছে। সকলেই চেষ্টা করছে যে যদি সঙ্গমের কাছে যাওয়া যায়, কিন্তু খুবই বিপজ্জনক ব্যাপার।
সমুদ্রের পাড়ে এলে বাচ্চাদের আনন্দ বেশি। একটা ব্যাপার, ভারত মহাসাগরের দিকে কিন্তু কেউ খুব একটা যাচ্ছেন না, কারণ ওটা খুবই গভীর। মূলত বঙ্গোপসাগরের দিকটাতেই সবাই ঘুরছেন। প্রায় মেলা বসে গেছে, অনেক কিছু বিক্রি কিনিও হচ্ছিল। খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা এখানে। এখন আমরা যাব আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠে এসেছি। এখান থেকে দুটো সমুদ্রকেই ভালোভাবে দেখা যাচ্ছে। দেখুন, রাস্তাটা দুটো সমুদ্রকে চিরে চলে গেছে ধনুষ্কড়ির শেষ প্রান্তবিন্দুতে। এটা হলো পুরনো ধনুষ্কড়ির ধ্বংসাবশেষ, যেটা আমরা জানলা দিয়ে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। একটু পরেই আমরা সেখানে যাব। ওয়াচ টাওয়ারটা পুরনো ধনুষ্কড়ির কাছেই। আমরা এখন পৌঁছে গেছি ভুতুড়ে শহর ধনুষ্কড়িতে। 1964 সালে ডিসেম্বর মাস ভয়ঙ্কর এক সাইক্লোন ধেয়ে এসেছিল ধনুষ্কড়ি শহরের বুকের উপর। প্রায় 1800 জন মানুষ মারা গিয়েছিল। একটা গোটা ট্রেন সমুদ্রে ভেসে গিয়েছিল। তারপর থেকে এটা পড়ে আছে ভুতুড়ে শহর হিসেবে। দেখুন, সম্ভবত এখানে ট্রেন লাইন ছিল। একটু আগেই আপনারা দেখেছেন রেল স্টেশন, তার গেট। এখানে এখন রেল স্টেশন, চার্চ এবং পোস্ট অফিসের কিছু ধ্বংসাবশেষ দেখা যায়। রেলওয়ে টিকিট কাউন্টার, এখানে কিছু দোকানপাটও হয়েছে। স্থানীয় কিছু অধিবাসীরা কিছু সামুদ্রিক জিনিসপত্র বিক্রি করেন। প্রাচীন চার্চ, মূলত খ্রিস্টানরা তখন বাস করতেন এখানে। ফলে বিশাল বড় একটা চার্চ ছিল, কিন্তু সেটা সামান্য অংশই এখন বেঁচে আছে। ধনুষ্কড়িতে এখন কাউকে বসতি স্থাপন করতে দেওয়া হয় না। ট্যুরিস্ট যারা আসেন তাদেরকে 3:30-র পরই চলে যেতে হয়, এটা মাথায় রাখবেন। এবং অবশ্যই এখানে কিছু খাবারের দোকান আছে। অপূর্ব স্বাদের সামুদ্রিক মাছ ভাজা সহ খাবার পাওয়া যায়। আমরা সেটা খেয়েছিলাম। এলে আপনারাও সেটা উপভোগ করবেন।
কি নির্মমভাবে এগুলোকে সমুদ্র ধ্বংস করেছে। আমরা এখন চলে এসেছি ডক্টর আবুল কালাম আজাদের বাড়িতে। এটা এখন মিউজিয়াম বানানো হয়েছে, এখানে ক্যামেরা নিষিদ্ধ, ফলে ভেতরের ছবি দেওয়া গেল না, শুধুমাত্র বাড়ির ছবিটাই দিলাম। এখন আমরা পম্বন বীচ পৌঁছে গেছি। পুরনো এবং নতুন দুটো বীচই দেখা যাচ্ছে, এখনও উদ্বোধন হয়নি। এখানকার সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই অপরূপ, আমরা দেখতে পাইনি, আপনারা পারলে দেখবেন। এই এপিসোড এখানেই শেষ হচ্ছে, এরপর আমরা চলে যাব মাদুরাই। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।